হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। অ্যান্সারটা দেখো, প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে। ভূমিকা: ভারতবর্ষ মূলত একটি কৃষিপ্রধান দেশ এবং এদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষকরা। জাতির জনক মহাত্মা গান্ধী যথার্থই বলেছিলেন, ভারতবর্ষের আত্মা গ্রামেই বাস করে। তাই ভারতীয় রাজনীতিতে কৃষকদের স্বার্থ রক্ষা এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কৃষক সংগঠনগুলির ভূমিকা অনস্বীকার্য। স্বাধীনতার পরবর্তী সময় থেকে, বিশেষ করে 90-এর দশকের পর থেকে ভারতীয় রাজনীতিতে এই সংগঠনগুলি শুধুমাত্র কৃষকদের মুখপাত্র হিসাবে নয়, বরং জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণে এক শক্তিশালী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে আবির্ভূত হয়েছে। নিচে সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করা হলো। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে ভূমিকা। কৃষক সংগঠনগুলির প্রধান উদ্দেশ্য সরাসরি রাজনৈতিক ক্ষমতা দখল করা নয়, বরং সরকারের ওপর চাপ সৃষ্টি করে নিজেদের দাবি দাবা আদায় করা। ভারতীয় কিষাণ ইউনিয়ন, সারা ভারত কিষাণ সভা, শ্বেতকারী সংগঠনের মতো গোষ্ঠীগুলি সরকারের কৃষিনীতির সমালোচনা করে। তারা মিছিল, ধর্না এবং সংসদ অভিযানের মাধ্যমে সরকারকে প্রভাবিত করে। রাষ্ট্রবিজ্ঞানী রুডলফ এই ধরনের সংগঠনগুলিকে চাহিদা গোষ্ঠী হিসাবে অভিহিত করেছেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের কাছে নিজেদের অধিকার দাবি করে। তারপর হচ্ছে দেখো, অর্থনৈতিক নিরাপত্তা ও ফসলের ন্যায্য মূল্য দাবি। বর্তমান সময়ে কৃষক সংগঠনগুলোর আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হল কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করা, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এর আইনি গ্যারান্টি, স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং কৃষি ঋণ মুকুবের দাবিতে তারা সোচ্চার। বিশ্বায়নের যুগে কৃষিপণ্যের বাজার যখন অস্থির, তখন কৃষকরা যাতে অভাবে বিক্রি বা ডিস্ট্রেস সেল এর শিকার না হয়, তার জন্য এই সংগঠনগুলি সরকারের ওপরে নিরন্তর চাপ বজায় রাখে। তারপরে বলা হচ্ছে পরের পয়েন্ট কি, বিশ্বায়ন ও উদারীকরণের বিরোধিতা। 1990 এর পরবর্তী সময়ে ভারতে যখন নব্য উদারনীতিবাদের সূচনা হয়, তখন থেকেই নয়া কৃষক আন্দোলনের গুরুত্ব বৃদ্ধি পায়। মহেন্দ্র সিং টিকাইত বা শারদ যোশীর মতো নেতাদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনগুলি বহুজাতিক সংস্থা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার কৃষিনীতির বিরোধিতা করে আসছে। বর্তমানেও এই সংগঠনগুলি আশঙ্কা প্রকাশ করে যে কৃষিক্ষেত্রে অত্যাধিক বেসরকারীকরণ বা কন্ট্রোল ফার্মিং কৃষকদের নিজ জমিতেই শ্রমিকে পরিণত করতে পারে। এই কর্পোরেট অগ্রাসনের বিরুদ্ধে তারা একটি শক্তিশালী প্রতিরোধী প্রাচীর গড়ে তুলেছে। এবার পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো, পরের পয়েন্ট হচ্ছে আইন বাতিল ও নীতি পরিবর্তন। এটা হচ্ছে সাম্প্রতিক প্রেক্ষাপট। দেখো, সমকালীন রাজনীতিতে কৃষক সংগঠনগুলি ক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ হলো 2020-21 সালের ঐতিহাসিক কৃষক আন্দোলন। কেন্দ্রীয় সরকারের পাস করা তিনটি কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কৃষক সংগঠনগুলি যে নজিরবিহীন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিল, তা শেষ পর্যন্ত সরকারকে আইনগুলি প্রত্যাহার করতে বাধ্য করে। এটি প্রমাণ করে শক্তিশালী বিরোধী দল না থাকলে সংগঠনটি জনশক্তি সরকারের একপাক্ষিক সিদ্ধান্ত বদলে দিতে সক্ষম। তারপরে দেখো পরের পয়েন্ট হচ্ছে দেখো, রাজনৈতিক সচেতনতা ও নির্বাচনী প্রভাব। কৃষক সংগঠনগুলি গ্রামীণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচনে এই সংগঠনগুলি একটি বড় ভোট ব্যাংক হিসাবে কাজ করে। ফলে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইস্তেহারে কৃষকদের দাবি অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়। অনেক সময় এই সংগঠনগুলি নিজেরা নির্বাচনে অংশগ্রহণ না করলেও কোনো দলকে সমর্থন করবে
তা ঘোষণা করে ভোটের ফলাফলকে প্রভাবিত করে। তারপর উপসংহার, পরিশেষে বলা যায় ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলি গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করে। যদিও এই সংগঠনগুলির মধ্যে অনেক সময় আঞ্চলিকতা বা নেতৃত্বের কোন্দল লক্ষ্য করা যায়, তবুও জাতীয় স্বার্থে তাদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষমতা অনস্বীকার্য। ভারতের মতো উন্নয়নশীল দেশে যেখানে কৃষকরা প্রায়শই প্রান্তিক ও অবহেলিত, সেখানে এই সংগঠনগুলি তাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়ায়। বিখ্যাত কৃষি অর্থনীতিবিদ স্বামীনাথনের কথায় কৃষকরা ভালো থাকলেই ভারত ভালো থাকবে। বর্তমান সময়ে কৃষক সংগঠনগুলির সেই ভালো থাকার লড়াইটি চালিয়ে যাচ্ছে এবং ভারতীয় গণতন্ত্রকে আরও অংশগ্রহণমূলক করে তুলছে। এই ছিল তোমাদের আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।